দেখো, এই যুদ্ধটাকে যদি বলা হয় একটা মানে ওয়ার অফ চয়েস আমেরিকার ছিল। ওয়ার অফ চয়েস মানে সবাই জানে পৃথিবীতে ওয়ার অফ চয়েস মানে তাদের কোনো যুদ্ধ করার দরকারই ছিল না। এই অপারেশনটা যখন ট্রাম্প স্টার্ট করেন তখন কিন্তু উনি হিসেব কষেন না। এই যে যুদ্ধ করতে গিয়ে প্রথমে ট্রাম্প যেটা হলো ট্রাম্পের, এবং সেই ভয়টা ট্রাম্পের মাথায় ঢুকেছে যে কংগ্রেস যদি এটাকে অ্যাপ্রুভ না করে তাহলে টাকাটা কোথা থেকে আসবে। এবং যুদ্ধ যদি 1 বছর চলে তাহলে আমেরিকানরা হুম। হিসেব করে দেখেছে তারা 5,70,000। প্রথমত এই যে এনার্জি ক্রাইসিসটা শুরু হয়েছে এবং তার ফল আমরা ভারতবর্ষ টের পাচ্ছি। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, তোমাকে মনে করিয়ে দিই, বললে বললে অনেকে আমাদের এই যাকে প্রাপ্য বলে আমরা করি আর কি, এই ঠিক এই কথাটা রাহুল গান্ধী বলেছেন। এটা ভারতের ক্ষেত্রেও যদি সেটা হয় তাহলে তো আমাদের ক্ষেত্রে আমাদের দেশেও তার প্রভাব পড়ে যাবে। নতুন সেটিং কিছুক্ষণ আগে ইরানের একটি বিবৃতি এসছে। যে সারা পৃথিবীতে যেটা চলছে, ভারতে তার আঁচটা কিন্তু আদৌ খুব একটা কমে গেছে বলে আমি। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডার পডকাস্টে স্বাগত। আমি সুব্রত বসু। মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। এখনো পর্যন্ত যা খবর তাতে মহাশক্তিধর সমস্ত দেশগুলো এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট পত্রিকা আর্টিকেল ছেপেছে, যাতে তারা লিখছে অ্যান অ্যাটাক অন দ্য ওয়ার্ল্ড ইকোনমি। বিশ্ব অর্থনীতির উপর এই যুদ্ধ একটা বড় আঘাত, একটা বড় আক্রমণ। এই বিষয়টি নিয়ে আমরা আজকে নতুন নতুন অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে হাজির করবেন এবং তার বিশ্লেষণ করবেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা দেখলাম যে ইকোনমিস্টের মতো একটা পত্রিকাতে এত বড় একটা আর্টিকেল ছাপা হয়েছে, যাতে তারা এই যুদ্ধকে একটা বিশ্ব অর্থনীতির উপর সব থেকে বড় হামলার আখ্যা দিচ্ছে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এই যুদ্ধটাকে যদি বলা হয় একটা মানে ওয়ার অফ চয়েস আমেরিকার ছিল। ওয়ার অফ চয়েস মানে সবাই জানে পৃথিবীতে ওয়ার অফ চয়েস মানে তাদের কোনো যুদ্ধ করার দরকারই ছিল না, কিন্তু তারা যুদ্ধটা করেছে। আর অন্যদিকে যে ইরানের ক্ষেত্রে আমরা আগেও বলেছি ওয়ার অফ সার্ভাইভাল, বাঁচতে হবে, টিকতে হবে, ওরা জানে এবার লড়াইটা হবে। এবং ওরা কিন্তু জানতো একটা সময় না সময় আমেরিকা ওদের আক্রমণ করবে, কারণ ইসরায়েলও আছে পাশে শত্রু হিসেবে, এবং তারা আক্রমণ করবে, যৌথভাবে করবে, এমনও একটা কথা ওরা ভেবে নিয়েছিল, ভাবেনি তা নয়। এবং আমেরিকার এই যে প্ল্যানটা, যে ট্রাম্প প্রথমে খুব সমস্ত যুদ্ধ থামিয়ে দেবো, আমি নোবেল প্রাইজ পাবো, এ সমস্ত হলো না। এ সমস্ত যখন হলো না, তখন আমেরিকার চিরাচরিত পন্থায় যুদ্ধ করতে শুরু করলো। এই যে যুদ্ধ করতে শুরু করার মধ্যে তার কারণটা কি, আমেরিকাকে তো মেড আমেরিকা গ্রেট এগেন করতে হবে, মাগা করতে হবে। কিন্তু মাগা করতে গেলে যে দরকার সেটা হচ্ছে পাওয়ার, এনার্জি। এবং এনার্জি মানে হচ্ছে ফিউয়েল, তেল। এই তেলের জন্য ইরানকে যদি শায়েস্তা না করা যায় তাহলে মুশকিল হচ্ছে, যতই মিডল ইস্টের সঙ্গে সমঝোতা হোক, আজকে বা কালকে, কালকে বা পরশু একটা কিছু ঝামেলা হবে, সংঘর্ষ হবে, এই ধরনের ধরে নিয়েছিল। এবং ইরান বন্ধ করে দিতে পারে সবটাই। প্রথমে ভেনেজুয়েলাকে ধরালো, ভেনেজুয়েলাকে গিয়ে সেখানে নিজস্ব প্রেসিডেন্ট বসিয়ে দিয়ে এলেন ট্রাম্প, তা বলে বিরাট কাজ করেছি, মাদুরোকে ধরে নিয়ে চলে এলেন। কিন্তু এই যে সমস্ত অপারেশনটা স্টার্ট হলো, এই অপারেশনটা যখন ট্রাম্প স্টার্ট করেন তখন কিন্তু উনি হিসেব কষেন না। উনি প্রথমে ভাবেন আমি অপারেশনটাকে শুরু করি, তারপরে দেখা যাবে। এবং সত্যি কথা বলতে একটা খুব তুমি যদি ভালো করে লক্ষ্য করো তো, ট্রাম্পের এই যে বিশাল ব্যবসা বলা হয়, সেই বিশাল ব্যবসায় কিন্তু বিরাট লাভটা হয় না। রিয়েল এস্টেটে লাভ হয় খানিকটা, কিন্তু অনেক ক্ষেত্রেই ওনার প্রপারলি সেইভাবে লাভ হয় না। এবং মুখে যেটা বলেন কার্যক্ষেত্রে সেটা করেন না, কারণ কার্যক্ষেত্রে করতে পারেন না। উনি নিজেও জানেন আমেরিকাকে যতই মনে করুন মাগা করবেন, ওনার নিজস্ব কারখানাতে ইয়েতে চাইনিজ সমস্ত ইকুইপমেন্ট, সমস্ত মেটেরিয়ালস ব্যবহার করা হয়, কারণ জানেন চায়নাতে অনেক সস্তায় হয় এই ইকুইপমেন্ট। এই যে যুদ্ধ করতে গিয়ে যখন বুঝতে পারলেন যে প্রচন্ড খরচা হচ্ছে, এটা ভাবতে পারেন। ওনারা ভেবেছিলেন 7 থেকে 8 দিন লাগবে, ইরানকে বশীভূত করা যাবে, ইসরায়েল আছে পাশে, এবং ইরানের সঙ্গে সঙ্গে রেজিম চেঞ্জ হবে, এবং রেজিম চেঞ্জ হলে সমস্ত জিনিসটা মিটে যাবে, যা আমেরিকা চাইবে সেরকম হবে।
আমেরিকাতে তেলের দাম কমে যাবে শুধু না, আমেরিকা তখন আবার সেই তেলটাকে বেশি দামে অন্যদের কাছে বিক্রি করতে পারবে। এই বহুদিন ধরে এই ধরনের একটা আহ, পরিকল্পনা করেই এগোচ্ছিলেন। এবং সত্যি কথা বলতে খুব দুর্ভাগ্যের কথা, সেই পরিকল্পনা থেকে আমরাও ভারতে একটা পন্ড তৈরি হয়ে গেছিল, পন্ড, পিএডব্লিউএন পন্ড মনে হচ্ছিল। ভারতের উপরে বলছেন 25% তোমার উপরে ইয়ে চাপাবো, তুমি ইরানের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও। ভারত ছেড়ে দিল। ভারতের একটা বিশাল টাকা চাবাহার পোর্ট করেছিল ভারত, চলে গেল। কিন্তু এবারে কি হলো, এই যে যুদ্ধ করতে গিয়ে প্রথমে ট্রাম্প যেটা হলো, ট্রাম্পের যে পরিমাণ খরচা, ইনফ্যাক্ট কত ট্রিলিয়ন খরচা হচ্ছে নোবডি নোজ, এখনো পর্যন্ত হিসেব হয়নি। এই করার পরে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এখন, এবারে ওকে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চাইতে গেলে অ্যাপ্রুভাল লাগবে কংগ্রেসের। এবং সেই ভয়টা ট্রাম্পের মাথায় ঢুকেছে যে কংগ্রেস যদি এটাকে অ্যাপ্রুভ না করে তাহলে টাকাটা কোথা থেকে আসবে। অতএব আরো প্রাণপণে চাইছে যে যুদ্ধ করতে করতে যাতে ইরানকে বশীভূত করে বলা যায়, বাবা তুমি আমাদের সঙ্গে শান্তি সমঝোতায় এসো। কিন্তু এটা বুঝতে পারেননি ট্রাম্প সাহেব যে ইরান কিন্তু বহুদিনের একটা যুদ্ধের পরিকল্পনা করেই নেমে পড়েছে। ইরান প্রথম দিকে যে সমস্ত, আমি তোমাকে এই তুমিও বলেছো আমিও বলেছি, দেখবে যে ইরান প্রথম দিকে যে ড্রোন গুলো ইউজ করেছে সেগুলো অত বেশি খুব একটা স্ট্রং ছিল না। আমেরিকা ভাবেছে বোধহয় এটাই ওদের সবচেয়ে বড় ইন্টারসেপ্টার বা ড্রোন, এগুলো ইউজ করবে। পরের দিকে ওরা হাইপারসোনিক ব্যবহার শুরু করেছে। এবারে আমেরিকার এত ক্ষতি হচ্ছে যে আর কোনো উত্তর দিতে পারছেন না। একটা হচ্ছে এটা অর্থনীতির ক্ষতি, আরেকটা ক্ষতি অত্যন্ত হচ্ছে আপনাকে দেশের একটু মান। ইন্টারাপ্ট করছি, একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ। দর্শকদের বোঝার সুবিধের জন্য, যেটা আপনি বললেন। হুম। আমি একটা হিসেব হুম। এইমাত্র বের করছিলাম, সেটা বলো। হচ্ছে যে হ্যাঁ। এর মধ্যে $370 খরচ হয়ে হুম। গেছে। এবং হুম। প্রত্যেক দিন এখন যুদ্ধে $100 কোটি করে ব্যয় হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। প্রথম দুদিনে প্রায় $5,600 কোটি খরচা হয়ে গেছে। হুম। এবং এইভাবে হুম। চলতে থাকলে প্রথম হুম। যদি 2 মাস চলে এটা, তাহলে একটা হিসেব হুম। করা হয়েছে যে যদি স্থল বাহিনী খরচটাই ধরা হয়, তাহলে প্রায় $95,000 কোটি 2 মাসে ব্যয় হয়ে যাবে। এবং যুদ্ধ যদি হুম। 1 বছর চলে, তাহলে আমেরিকানরা হুম। হিসেব করে দেখেছে তারা $5,70,000 কোটি তাদের হুম। খরচ হতে পারে, যার বিরুদ্ধে আমেরিকা জুড়ে একটা প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। এবং এই সমস্ত হিসেব তারাই বের করে দেখাচ্ছে যে কত খরচ তাদের ট্যাক্স পেয়াররা বহন করবে। কোদন্দ, আমি আপনাকে জাস্ট ওই জায়গাটা একটু ধরিয়ে দিলাম, আপনি না, যেটা খুব বলছিলেন এবার ঠিক। বলুন। হুম। তুমি এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছো। এই যে এত বিশাল পরিমাণ একটা খরচ, এই বিশাল পরিমাণ খরচ হচ্ছে, সেটা কিন্তু ওদের কোনো মাথাতে ছিল না, ট্রাম্পের একেবারেই ছিল না যে এত পরিমাণ খরচ হতে পারে। কারণ তিনি জানেন আমি হচ্ছি বড় লোকের ছেলে, আমি যা করবো তাই হবে, জমিদার বাড়িতে যেমন হয়। হ্যাঁ, আমার বাবা জমিদার ছিল, তবে আমি খরচাই করে যেতে পারি, কিন্তু খরচা করলে তো হয় না, কুবেরের খাজানাও তো শেষ হয়ে যায়। তো সেই অবস্থা দাঁড়িয়েছে, দাঁড়াতে পারে। এবং দেখো শুধু এখানে নয়, এই যে অর্থনৈতিক ক্ষতিটা সারা বিশ্ব জুড়ে হবে। কেন হচ্ছে? প্রথমত এই যে এনার্জি ক্রাইসিসটা শুরু হয়েছে, এবং তার ফল আমরা ভারতবর্ষ টের পাচ্ছি। ভারতবর্ষের একটা, আমাদের একটা কপাল ভালো, আমাদের সত্যি দুখানা জাহাজ ছাড়া হয়েছে, হরমুজ, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষে এসেছে, সব ঠিক আছে। আপাতত আপাতত এসেছে। এই যে আপাতত এসেছে, তাতে আমাদের মানে যাকে বলা হয় সরকার, কেন্দ্রীয় সরকার খুব স্বস্তি বোধ করেছেন, সবাইকে বলেছেন আর কোনো চিন্তা নেই। বিভিন্নভাবে জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে, সেখানকার বিদেশ মন্ত্রীর আর গাসির সঙ্গে, ইরানের সব বুঝলাম। এমনকি মোদি সাহেব, আমাদের মোদি কথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে, আমরা জানি করেছেন। কিন্তু যেটা হয়েছে, তুমি একটা লক্ষ্য করবে যে ইরান যে তারপরে যে বক্তব্যটা লিখেছে বলেছে কি, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যারা আছে তাদের আমরা ছাড়বো না। আচ্ছা, ভারতের কথা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু প্রথমে বলেছিল চায়না এবং রাশিয়াকে ছেড়ে দেবো, এটা বলেছে ওরা, তাহলে কমিট করেছে। ভারতের ক্ষেত্রে এই কমিটমেন্টটা কেন হলো না? কারণ ভারতের ব্যাপারে ইরানের একটা যাকে বলা হয় মনোবেদনা হয়েছে, দুঃখ হয়েছে ভীষণ রকম, যে ভারত যে এতদিনের বন্ধু ছিল, এইরকম দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা শুধু ট্রাম্পের চোখ রাঙানি আর এই ভয় দেখানোর জন্য
ভেস্তে যেতে বসছিল। এবং ভারত মনে করলো যে আমেরিকা বিশ্ব বোধহয় অনেক মঞ্চে বিশ্ব মঞ্চে ইরান বারবার পাকিস্তান ইস্যুতে ভারতের পক্ষ নিয়েছে, যেখানে অন্য সবাই যার বিরুদ্ধে নিয়েছে, যখন বিরোধিতা করেছে তখন বিশ্ব মঞ্চে ইরান পাশে থেকেছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এবং দেখো ভারতের সঙ্গেও ইরানের যে আমাদের যে একটা চুক্তি হয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী চাবাহার পোর্ট হেনা তেনা অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হওয়ার কথা ছিল। আমাদের সুবিধা ছিল চাবাহার পোর্ট যদি হতো তাহলে পাকিস্তানকে বাইপাস করে আমরা আফগানিস্তানে চলে যেতাম, এই ধরনের একটা ছিল। সেটা হলো না। এবারে কি হলো, যে জিনিসটা লক্ষ্য খুব লক্ষ্যের, বিশেষ করে লক্ষ্য করা, যে ট্রাম্প সেই একইভাবে মনে করছে এখনো যে এইটা ইউনিপোলার ওয়ার্ল্ড হবে, ইউনিপোলার ওয়ার্ল্ড হবে। ইউনিপোলার ওয়ার্ল্ড আর নেই, মাল্টিপোলার হয়ে গেছে এখন পৃথিবীটা, সেটা বিশ্বাস করতে চাইছে না। আগে একটা আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটা যে সম্পর্ক ছিল, তার মনে হয়েছিল আমেরিকা হচ্ছে সর্বশক্তিমান এবং তারা যেটা করবে সেটাই শেষ কথা। কিন্তু এখন কিন্তু রাশিয়া ইজ ভেরি পাওয়ারফুল, চায়না ইজ অলসো ভেরি পাওয়ারফুল, ভীষণ এই পাওয়ারফুল। মাল্টিপোলার জগতে আপনার ইরানও এখন একটা বিশেষ স্তম্ভ হয়ে উঠলো, এই মাল্টিপোলার স্তম্ভ যে হয়ে ওয়ার্ল্ডের গেছে, কথা বলছেন। হ্যাঁ, ইয়েস। একটা বড় স্তম্ভ হয়ে উঠলো ইরান। এইখানে এইখানে বলছি, এই জায়গায় তুমি যেটা অর্থনীতির কথাটা বললে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ট্রাম্প বুঝছেন না। তখন তৈরি করার কথা হলো একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার হবে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, তোমাকে মনে করিয়ে দিই, বললে বললে অনেকেই আমাদের এই যাকে পাপ্পু বলে আমরা করি আর কি, এই ঠিক এই কথাটা রাহুল গান্ধী বলেছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আমরা ভাবতেই পারলাম না। নিউ ওয়ার্ল্ড অর্ডার করতে গেলে ডিবেট হতে হয়, সংসদে ডিবেট হয়, বোঝাপড়া হয়, সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে তুমি দেখো কি হলো, আমাদের সি জিনপিং চায়না থেকে পুতিনের সঙ্গে দেখা করা হলো, দেখা করে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো। কিরকম এগ্রিমেন্ট হলো? এই এগ্রিমেন্ট সিকিউরিটির এগ্রিমেন্ট হলো, নিরাপত্তার। কিন্তু কিরকম নিরাপত্তার? নিরাপত্তার এইটাই এগ্রিমেন্ট যে আমরা আমাদের সেফগার্ড করব নিরাপত্তাকে, ফর পিস, ফর পিস। যে কথা একসময় ভারত বলেছিল, ফর পিস, নট ফর ওয়ার, নট ফর ওয়ার, যুদ্ধের জন্য নয়, কোন দেশের বিশেষ হেজেমনি থাকবে না, এইরকম একটা এগ্রিমেন্ট হলো। এই যে এগ্রিমেন্টটা হলো, এই এগ্রিমেন্ট থেকে ওরা কখনোই পিছিয়ে যাবে না, কখনো ব্যাক আউট করবে না। এইটা এই জন্য আজকে ট্রাম্প লক্ষ্য করবে, হ্যাঁ, কখনো ইরানকে বলছে যুদ্ধটা থামিয়ে যাও, কখনো চায়নাকে বলছে তোমরা, আমার চায়না ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ আওয়ার্স বলেছে, নিজেই বলছেন। ভাবা চায়না যায় ইজ, না এটা, এটা ভাবা যায় না চায়না একদমই। ইজ আওয়ার ভেরি গুড ফ্রেন্ড, এই কথাটা বলতে হচ্ছে, চায়না ইজ আওয়ার ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, ইরান আজকে এই এটাকে নিয়ে প্রচন্ড ঠাট্টা তামাশা করেছে। ইরানের থেকে আমি যে সংবাদপত্রের, তারা জাস্ট মক স্বাভাবিক, মক করেছে এটাকে নিয়ে। করবে তো বটে। আচ্ছা, পুতিন আমার খুব বন্ধু লোক, প্রথম থেকে বলছে, পুতিন তো আমার কথা শুনেই ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবে, এই সমস্ত বলেছে। আর সমস্ত ফাঁকা আওয়াজ। কারণ আমেরিকাকে এইটা, আমেরিকার এই কাজটাকে না বৌভাও রম্ভে লঘু ক্রিয়া মনে করছে সবাই, এত বেশি চিৎকার চেঁচামেচি করেছে, তার সেই অনুযায়ী কিছু কাজ হচ্ছে না। তো এইখানে আমি তোমাকে এই জন্যই বলছি যে দেখো, এইটা বলা হয়েছিল গ্লোবাল সিকিউরিটি বা কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট, এইটা করা হয়েছিল কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে হবে কি, সামগ্রিকভাবে সবাই মিলে একটা কালেকটিভ সিকিউরিটি থাকবে, নিরাপত্তা হবে, এই কনসেপ্টটা নিয়ে এগোচ্ছিল এই যে দেশের কথা বলছি। তার মধ্যে কিন্তু সৌদিরাও আছে, তার মধ্যে ইরানও আছে, এমনকি পাকিস্তানও আছে তার মধ্যে। আশ্চর্যের কথা, তার মধ্যে পাকিস্তানও আছে। ভারতেরও থাকার কথা ছিল, কারণ ব্রিক্সও তার মধ্যে ছিল। ভারত সরে গেল। এই যে সরে যাওয়াটা হলো, এই শুধু আমেরিকার মানে সৌজন্যে ভারতকে সরে যেতে হলো। এই জিনিসটা কিন্তু ভারতের পক্ষে কতটা মঙ্গল হলো আমরা জানি না। তবে আজকের দিনে যেটা হচ্ছে, এখন যেটা দেখছি, এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আমাদের দুটো জাহাজ এসেছে, আমরা খুবই মানে নিশ্চিন্ত বোধ করছি, খানিকটা স্বস্তিতে আছে, আমরা মনে করছি আমাদের ফরেন পলিসি খুব ভালো হচ্ছে। কিন্তু সত্যি কি ভালো হচ্ছে? উই ডু নট নো, আমাদের মনে হয় না। কারণ এখনো পর্যন্ত যে ফরেন পলিসিটা, এমনকি ইরানের একজন আনঅফিসিয়াল স্পোক্স পারসন, ইন্টারন্যাশনালি ক্লেমড, তিনি বলেছেন ভারত মোটেই ইরানের সঙ্গে যে সম্পর্কটা করেছে মোটেই ঠিকঠাক করেনি। অফিসিয়ালি ওরা বলেনি, কিন্তু আনঅফিসিয়ালি এই কথাটা বলেছে যে ভারত ইরানের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করলো সেটা আমরা আশা করিনি এবং সেটা মোটেও ভালো হয়নি।
এই যে ভালো না হওয়া, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি এই কিছুদিনের যুদ্ধ, 14 দিনের যুদ্ধ, তার আগে আমরা 12 দিনের যুদ্ধতেই দেখেছি কি পরিমাণ আমাদের দেশে ক্রাইসিস তৈরি হয়েছে। গ্যাস নেই, পেট্রোল থাকবে না কালকের দিনে, এরপরে কি হবে উইথ নট নো। এরপরে এটা হলো ভারতের দিক থেকে, এবারে একটু অন্যদিকে মুখ ফেরাও, কি হতে পারে। এই মনে করো তাইওয়ান, এবারে তাইওয়ান, এই যে তাইওয়ানে, এই যে তাইওয়ানের মূল জিনিসটা কোথায়? ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি সাংঘাতিক ভাবে, সাংঘাতিক চলে সারা পৃথিবী। এই যে মেড ইন চায়না ফায়না অনেক কিছু বলে, সবই তো বহু জিনিস ওখান থেকেও আসে, তাইওয়ান থেকেও আসে, বিদেশেও যায়। হুম, তাইওয়ানের যে মূল জিনিসটা লাগে সেটা হচ্ছে ওদের সালফিউরিক অ্যাসিড লাগে। সালফিউরিক অ্যাসিড মানে সালফার দিয়ে, ওটা একটা পিউরিফাইং এজেন্ট। ওই কোবাল্ট, নিকেল, কপার কে পিউরিফাই করার জন্য ওটা লাগে। এইটা আসা বন্ধ হয়ে গেলে, এক নম্বর, আরেকটা ওদের ন্যাচারাল গ্যাস, সেটা হচ্ছে এনার্জি সোর্স, এটা যদি বন্ধ হয়ে যায়, তো যদি বা যেটা আছে তাই দিয়েও যদি ওই সালফার যা আছে তাই দিয়েও করতে হয়, তাতেও তো কয়লা দিয়ে আবার শুরু করে আবার নতুন করে, মানে সে তো বহুদিন লাগবে। এ কত মাস লেগে যাবে, এবং তার মধ্যে এই যুদ্ধ যদি 1-1.5 মাস চলে, তাহলে সারা পৃথিবীতে যারা বিশেষ করে এই নিয়ে বলছেন, যারা বাণিজ্যিক ভাবে ভীষণ রকমের এক্সপার্ট, তারা বলছেন সারা পৃথিবীতে মোবাইল ফোনের দাম, ল্যাপটপের দাম, গাড়ির দাম, ব্যাটারির দাম চচ্চর চচ্চর করে বেড়ে যাবে, সাধারণের কেনার উপরে চলে যেতে পারে। এটা ভারতের ক্ষেত্রেও যদি সেটা হয়, তাহলে তো আমাদের ক্ষেত্রে, আমাদের দেশেও তার প্রভাব পড়ে যাবে। সেটা আমাদের কাছে প্রচন্ড চিন্তার হবে, এটা কিছু কম চিন্তার হবে না। কিন্তু আমাদের তো সবকিছুই তো মোবাইল নির্ভর, ল্যাপটপ নির্ভর, সবকিছুই তাই। এটাই যদি কোনো তাতেও যদি একটা আঘাত আসে সুব্রত, সামগ্রিকভাবে আমরা অত্যন্ত একটা, মানে একটা দোলাচল এবং ভীষণ রকমের একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে চলছি। এই যুদ্ধটা সেটাই করলো, এবং ট্রাম্প সেটা অবশ্যই, ট্রাম্প তার জন্য যায় দায়ী, সুব্রত। হুম। গৌতম দা, আমরা অন্য বিষয়ে হুম, যাওয়ার আগে একটু হুম, ছোট্ট করে আবার একটু মধ্যপ্রাচ্যে একটু আলোচনাটা হ্যাঁ, শেষ করে নিই। আমি হ্যাঁ, সামরিক বিশেষজ্ঞদের কয়েকটা রিপোর্ট দেখছিলাম, তাতে ইরান হুম, হুম, খুব স্ট্র্যাটেজিক ভাবে যেটা করছে সেটা হচ্ছে হুম, তাদের ভীষণ টার্গেটেড ওয়েতে তারা যেমন আক্রমণ করছে, এবং তারা হুম, মধ্যপ্রাচ্যের, পশ্চিম এশিয়ার যত আমেরিকান হুম, ঘাঁটি ছিল হুম, তাতে তারা হুম, আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণের প্রথম হুম, ধাপে তারা যেটা করেছে, তারা খুব কম পয়সায় নিজেদের দেশের প্রযুক্তিতে তৈরি তারা মিসাইল হুম, গুলো আগে ছুড়ে দিয়েছে, হুম, এবং হুম, সেখানে মার্কিনরা সে ব্যাপারটাকে ধরতেই পারেনি। তারা করেছে কি, হুম, তাদের দামি দামি ইন্টারসেপ্টর যেগুলো আছে হুম, সব হুম, ব্যবহার করে ফেলেছে। এরকম। এইবার দ্বিতীয় ধাপে ইরান যে আক্রমণটা করছে, সেখানে আর এই এবার তারা সুপারসনিক না, মিসাইল আক্রমণ শুরু হুম, করেছে, যখন মার্কিন অবশ্যই। ঘাঁটির হাতে আর কোনো ইন্টারসেপ্টর নেই। তাই জন্য তারা, হুম, মার্কিন সৈন্যরা এখন প্রায় দলে দলে এদের এই অঞ্চলগুলো ছেড়ে পালাচ্ছে, এবং এই দেশগুলো বলছে তোমরা আমাদের গাছে তুলে দিয়ে কার্যত মই কেড়ে নিলে, হুম, এবং আমাদের হুম, এরকম ফেলে এখন বিপদে ফেলে পালিয়ে যাচ্ছ। তো হুম, এইরকম একটা অবস্থায় এখন মার্কিন সৈন্যরা, মার্কিন প্রশাসন দাঁড়িয়ে রয়েছে। এর পরিণতিতে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমেরিকার কাছে এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, এবং এই পরিস্থিতি থেকে এরা বেরোনোর জন্য সম্মানজনক তারা রাস্তা খুঁজছে। সেটা কি হতে পারে হুম। বলে আপনার মনে হয়? এখন ট্রাম্পের কাছে আমি কোন রকম সেই ধরনের কোনো তো আমি দেখতে পাচ্ছি না, যদি না মাঝখানে কোনো এমন মিডিয়েটর আসে যাকে ট্রাম্প মানে অন্তত ভরসা করে বলতে পারেন ঠিক আছে ভাই তুমি করে দাও। কিন্তু ট্রাম্পের যা চরিত্র, যে অ্যাগ্রেশন, তার যা অ্যারোগ্যান্স, সে যে যেরকম একটা ককি একটা, তার একটা বিহেভিয়ারাল প্যাটার্ন, তাতে আমার মনে হয় না সে তাতে রাজি হবে। যদি না রাজি হয়, তাহলে কংগ্রেসকে সেখানে ইন্টারভিন করতে হবে, করতেই হবে, আজকে না হোক কাল, কালকে না হোক পরশু, করতেই হবে, তাকে ইন্টারভিন করতে হবে সেখানে। ডেমোক্রেটিক এবং রিপাবলিকানরা এখনো পর্যন্ত খুব ট্রাম্পের পেছনে আছে, এটা ঠিকই, কিন্তু কালকের দিনে তারা পুরোপুরি থাকবে কিনা এটা খুব বলা মুশকিল। যদি না থাকে, তখন ট্রাম্পের ক্ষেত্রে খুব মুশকিল হবে টিকে থাকা। একে মিড টার্ম ইলেকশন আসছে ওদের সামনেই, সেখানেও একটা তার পরীক্ষা আছে, অগ্নি পরীক্ষা আছে, কাজেই সেটা একটা ব্যাপার। এবারে তুমি যেটা বলছো, এবারে যদি ট্রাম্প যদি সমঝোতার পথে যায়, যেতে চায়, আলটিমেটলি ধরে নিলাম ইরানকে বললো ঠিক আছে ভাই আমরা যুদ্ধ টুদ্ধ করবো না, আমরা ইসরায়েলকে ছেড়ে দিচ্ছি, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেন নেই? কারণ ইসরায়েলেও
ইসরায়েলেও যে আমেরিকান সৈন্যরা আছে তারাও তো মারা যেতে পারে, যে কোনো সময় যেতে পারে, তাদেরও তো হুম। ক্ষতি হচ্ছে তাদের ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষতি সেই হয়েছে এবং ইসরায়েলের। সেখানেও তো সেই এক্স্যাক্টলি, এমনকি নেতানিয়াহুর অফিসকে পর্যন্ত বম্ব করেছে ওরা। নেতানিয়াহু তো সেখানে রহস্যময়ভাবে অন্তর্ধান তার এখন, যেন জল্পনা করেছিল তুঙ্গে না, যে তিনি আদৌ বেঁচে আছেন হ্যাঁ, কিনা। হুম। না সে আবার একটা একটা নিজে বের করেছে যে আমি ডাইং উইথ কফি এরকম ধরনের একটা, হ্যাঁ, তাও এটা আমরা জানি না সে এআই দিয়ে করা না নিজে করা যায়, এরকম সেটা ধরনের নিয়ে একটা অনেক চলছে। বিতর্ক হচ্ছে। আহ, যুদ্ধের সময় এই ধরনের বিভিন্ন খবর আসে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই ধরনের আসে, এটা সবটাই ইয়ে নেই, কিন্তু সমস্যা কোথায় হবে যদি সত্যি দেখা যায়, যদিও সেটা হওয়ার সম্ভব নয়, যা যা অবস্থা দেখি সারা পৃথিবীতে ইউরোপ থেকে আরম্ভ করে সবাই এখন আমেরিকাকে বাঁচাতে চাইবে, চেষ্টা করবে যাতে একটা সমঝোতায় আসুক। চায়না বা হয়তো রাশিয়াও থাকতে পারে, যার যদিও ওরা নিজেরাও যুদ্ধের মধ্যে, রাশিয়া তো এখনো যুদ্ধের মধ্যে আছে। এবারে তাহলে যদি এইরকম অবস্থা আসে যে সমঝোতা হতে করতে হয়, তাহলে তো রেপারেশনের প্রশ্ন আসবে, তাহলে তো ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। সেটাই, সেটাই। সেই ক্ষতিপূরণটা দিতে গেলে ট্রাম্প কোনোদিন বাঁচতে পারবে? আর ইমপিচমেন্ট হবে ট্রাম্প, এবং সেই ইমপিচমেন্ট মানে ইমপিচমেন্ট তো হয়েছে ও দুবার, দুবার হুম। ইমপিচমেন্ট হয়েছে, শাস্তি হয়নি, বিচার হয়নি, ইমপিচমেন্ট হয়েছে। এই হুম। থার্ড ইমপিচমেন্ট আর বাঁচবার কোনো রাস্তা থাকবে না, কারণ প্রত্যেকে মনে করবে মাগা তো করতে চায়নি, দেশটাকে তো ধ্বংস করতে চেয়েছে তার মানে। রেপারেশন মানে যেমন জাপানকে দিতে হয়েছিল কি অবস্থা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেই রকম অবস্থায় পৌঁছে যেতে, সেটা তো আমেরিকা ভাবতেই পারে না, মাথাতেই আনতে পারে না। একটা জিনিস লক্ষ্য রাখা উচিত আমেরিকানদেরও, যে আমেরিকার মাটিতে তো যুদ্ধ হয়নি কোনোদিন, কাজে যুদ্ধের ভয়াবহতা ওরা তো কোনোদিন ফিল করেনি, এটা ইউরোপ জানে না করেছে, যে যেটা যেটা ইউরোপ সব থেকে ইউরোপ বেশি। করে, ইউরোপ সবচেয়ে সাফার করেছে জানে, ওই জন্য ইউরোপ যুদ্ধের মধ্যে যেতেও চায় না। ওই জন্য ইটালির যে ইটালির প্রাইম মিনিস্টার তিনি বলেছেন যে আমরা এর মধ্যে থাকবো না, একদম পরিষ্কার বলেছেন, কারণ বুঝতে পারছেন তো যুদ্ধটা কোথায় নিয়ে যেতে পারে, কোন জায়গায় পৌঁছে যেতে পারে। হুম। এই জন্যে যদি সেই রেপারেশনের প্রশ্ন এসে যায়, তাহলে কিন্তু ট্রাম্পের, যদি প্রশ্ন কোনোভাবে এসে যায়, তাহলে ট্রাম্পের ক্ষেত্রে ভীষণ ইরানের যে ভীষণ তিনটে শর্ত রয়েছে, তার মধ্যে তো দ্বিতীয় শর্তই এটা। হ্যাঁ, দ্বিতীয় এই শর্তই এটা। বলছি তো, এইটাই শর্ত। কাজেই এইটা আমার মনে হয় না যে এই শর্তটা পালন করতে চাইবে, কাজে এইটাও ট্রাম্পের মাথায় আছে। ট্রাম্প এখন প্রাণপণে চেষ্টা করছেন সর্বশক্তি দিয়ে আমেরিকাকে এই ইসরায়েলকে সাহায্য করে বা ইরানকে ধ্বংস করে, কিন্তু ধ্বংস করাটা খুব খুব মুশকিল। প্রথমত অত দূরের ডিস্টেন্স, তারপরে এত ক্ষতি হচ্ছে প্রতিদিন, এবং ইরান যেভাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজিতে, নতুন কিছুক্ষণ স্ট্র্যাটেজিতে। আগে ইরানের একটি বিবৃতি এসছে হুম যে তারা কোন হুম রকম সমঝোতায় যেতে রাজি নয়, এই না, শর্ত না যাবে না। মানা হলে। তারা কোনো হ্যাঁ, ডিলে রাজি নয়। হ্যাঁ। ফরেন মিনিস্টার বলেছে, আগাসি হ্যাঁ, বলেছেন এই একদম কথা, যে বলেছে যে আমরা হ্যাঁ, ওই তিন বলেছে শর্তের যে আমরা আমরা স্ট্রিক্ট। যাব না। হ্যাঁ। হুম। হ্যাঁ, এবারে দেখো এটা কি হলো। আমার আরেকটা চিন্তা হচ্ছে ভারতের এখানে কোনোভাবে জড়িয়ে যাওয়াটা খুব দুঃখের, পরোক্ষেও, আমি প্রত্যক্ষ বলছি না, ভারত তো প্রত্যক্ষভাবে জড়ায়নি, কিন্তু পরোক্ষেও এটা জড়িয়ে যাওয়াটা খুব দুঃখজনক। দুঃখজনক এই জন্যে যে ভারতের ক্ষতি কোথায় হতে পারে, ক্ষতি হতে পারে এখন, মুশকিল হচ্ছে আমাদের যে কেন্দ্রের সরকার, বিশেষ করে এখন যারা আছে, আমি তাদের দোষ গুণের কথা বলছি না, কিন্তু একটা জায়গায় তাদের খুব দুর্বলতা আছে। দুর্বলতা হচ্ছে তারা কিছুতেই নিজেদের ত্রুটি স্বীকার করতে চায় না, সমালোচনা সহ্য করতে চায় না, একেবারেই পারে না। শাসক দল হলে যে সমালোচনা সহ্য করতে হয় এটা তারা জানে না, একেবারেই জানে না, কারণ তারা এর আগে ছিল অপোজিশনে, সমালোচনা করে এসেছে বরাবর কংগ্রেসে, এখনো সেটাই করে যাচ্ছে, সেটাই মনে করে, সেটাই বোধহয় দ্যাট ইজ দ্য প্যাটার্ন, সেটাই ফলো করছে। যার জন্যে ইন্দো চায়না প্রশ্ন উঠলেই ওরা সেই 62 এর 1962 কথা তোলে তোলে সব সময়। এখনকার 12 বছর ধরে যে ওরা আছে এখানে সেটা বলবে না, যে 12 বছর ধরে, এখন 62 কথা বললে তো তো পাকিস্তানের সঙ্গে ভারতের ইয়েটাও বলতে হয়, বাংলাদেশের কথা বলতে হয়, অনেক কিছু বলতে হয়, সে কথাটা ওরা এড়িয়ে যাবে। এইটা বলা উচিত তো, যে এখন যে বর্তমান পরিস্থিতি ছিল তাতে চায়নার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা অনেক জরুরি ছিল, কারণ আফটার অল চায়না ইজ আওয়ার নেইবার। হ্যাঁ, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মতানৈক্য আছে, আমাদের ডিসপিউট আছে, সীমানা নিয়ে ডিসপিউট আছে, সব আছে। বাণিজ্যিক সম্পর্ক যেটা এক্ষুনি বলছিলাম, এই যে 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 ডিফেন্সের যে যে ডিলটার কথা বলছিলাম,
যে সিকিউরিটি, যে প্রশ্ন, সিকিউরিটি ডিফেন্সের সূত্রে সিকিউরিটি যে ডিলটা, তার মধ্যে যদি ভারত পরিপূর্ণভাবে থাকতো, তাহলে এই যে হেজেমনিটা, আমেরিকার হেজেমনিটাও ভারতকে নিতে হতো না, সহ্য করতে হতো না। এখন তো মনে হচ্ছে আমেরিকার হেজেমনি তো ভারতের উপরে চেপে যাচ্ছে। এই দেখো চায়নার সঙ্গে আমরা কি করেছি, সম্পর্ক ভালো করার চেষ্টা করছি এই ঘটনার পরে, করে কিছু এফডি দিতে বলেছি, আমরা বলেছি এফডি আমাদের দেশে এফডিআই, আনতে হ্যাঁ, ওরা বলছি। একটু হ্যাঁ সরল হয়েছে, করা হয়েছে, এফডি হ্যাঁ। হুম। হয়েছে। এতে কি আচ্ছা, এতে কি লাভ হয়েছে এখনো পর্যন্ত যা দেখছি, হিসেব কোথায়? হিসেবে তো দেখছি আমরা যা মানে ইম্পোর্ট করি সেটাই তো মানে চায়না যা এক্সপোর্ট করে সেটাই প্রায় 135 বিলিয়ন, আর আমরা করি হার্ডলি 19 বিলিয়ন। হিউজ গ্যাপ, হার্ডলি, খুব গ্যাপ, কিছুই বড় গ্যাপ। নয়। হুম। 100 বিলিয়নের গ্যাপ, মানে বিশাল গ্যাপ। তাতে ভয়ঙ্কর ট্রেড কি, ডেফিসিট। তো হুম। এই যে ট্রেড ডেফিসিট আমরা কি করে সামলাবো, উই ডু নট নো। এখন কি কি সরকারের কি প্ল্যান সেটাও আমরা জানি না, সরকারের কি প্ল্যান সেটা সংসদেও তারা বলেন না। এই জন্য বললাম এইটা আবার বলতে গেলে, সেটা বলতে গেলে একই কথা বলতে হচ্ছে, রাহুল গান্ধী সেটা বলেছিলেন, এই যে ডিবেটটা হওয়াটা দরকার, কিন্তু এই ডিবেটটা সংসদে হয় না। শাসক দল শুধু বিরোধীদের, অপোজিশনের বিরুদ্ধে কথা বলে যেমন করে হোক নিজস্ব বিলগুলোকে পাস করিয়ে নেয়, এই করতে পারে, দে ক্যান ইজিলি ডু, কারণ সেটা তাদের রাইট আছে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, ঠিক আছে করতেই পারে। কিন্তু করলে তো সেটা দেশের পক্ষে কতটা মঙ্গলদায়ক হচ্ছে সেটা বুঝতে হবে, সেইটা হচ্ছে না। এই এখন যে বিশেষ করে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে সারা পৃথিবীতে যেটা চলছে, ভারতে তার আঁচটা কিন্তু আদৌ খুব একটা কমে গেছে বলে আমি ভরসা পাচ্ছি না এখনো। দুটো দুটো জাহাজ এসেছে, এটা ঠিকই, এটা ওর ভাষার কথা, এটাও ঠিকই, কিন্তু এরপরে কি হবে সেই একটা অনিশ্চয়তাও কিন্তু থেকে যাচ্ছে সামগ্রিকভাবে। আর একটু বললামই সমস্ত ভাবেই আমাদের, একদিকে নিরাপত্তা, একদিকে আর্থিক নিরাপত্তা, এটা দুটোই। গৌতম দা, এমনি আমি হুম কিছু অর্থনীতিবিদের মধ্যেই বলেছেন যে হুম ভারতের যে আর্থিক উন্নয়নের কথা হুম বলা হচ্ছিল, হুম দাবি করা হচ্ছিল, সত্যি হুম মিথ্যে যাই দাবি হোক, আহ, হুম সেইটা এই ভারতের এই ভূমিকার ফলে মারাত্মক হুম ধাক্কা খাবে। এবং আমরা যে হুম যে ট্রিলিয়ন অর্থনীতির কথা বলেছিলাম যে আমরা আরো একটু এগিয়ে যাব, সেটা বোধহয় সেই লক্ষ্যে বোধহয় আর পৌঁছানো যাবে না। তার কারণ হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং হুম তাতে ভারতবর্ষের ইনডাইরেক্টলি তাতে জড়িয়ে পড়া খানিকটা। হুম। তো সেইটা কি আপনার মনে হয় যে ভারতবর্ষের অর্থনীতি এতে একটা মারাত্মক ধাক্কা খাবে, খেতে এটা চলেছে? প্রথমে প্রাথমিকভাবেই বলি সুব্রত, ধাক্কা খাওয়ার মানে কথা হচ্ছে যখন, এই যদিও ধরো বাজেটে রাশিয়ার একটা খুব সঙ্গে, বড় ইঙ্গিত পাওয়া গেছে, একটা আলাদা করে হ্যাঁ ফান্ড তৈরি হয়েছে, হ্যাঁ, সেটা ফান্ড এটা। তৈরি হয়েছে। এবার এবার তুমি দেখো সে তো হয়েছে, এইবার তুমি দেখো আমাদের একটা খুব আশার কথা ছিল, এবং সত্যি আশার কথা, এবং খুব ভালো কাজ হয়েছিল, যে এটা প্রধানমন্ত্রী করেছিলেন, এমন নয় যে অন্য কেউ করেছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছিলেন। রাশিয়ার সঙ্গে সস্তায় তেল পাচ্ছিলাম আমরা, সস্তায় তেল পেয়েছি, আমরা কিনেছি। আমেরিকা উপর থেকে চোখ রাঙিয়ে বলল যে না, কেনা চলবে না, রাশিয়ার সঙ্গে তো আর কিচ্ছু করা চলবে না, মানে ওরাই দেশটার মালিক, যেন ওরাই যা বলবে, আমরা প্রজা, আমরা শুনতে বাধ্য, সেটা বললো। আমরা রাশিয়ার সঙ্গে তেল কেনা বন্ধ করে দিলাম, ধীরে ধীরে বন্ধই করে দিলাম। এবার দেখো এখন দিকে বলেছে ছাড় দিচ্ছি তোমাকে, 30 দিনের ছাড় দিল। ওরা ছাড় দেওয়ার কে? আবার আগের দিনও বলেছি, সার্বভৌম আমাদের একটা দেশ, স্বাধীন একটা দেশ, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট, তাকে ছাড় দেবে? হু আর দে, হু ইজ হি, হু ইজ মিস্টার ট্রাম্প, হু ইজ হি? এবারে দেখো রাশিয়া আবার কি করলো, রাশিয়া তেল দেবে বলেছে, কিন্তু কোন রেটে দেবে বলেছে? প্রাইম রেটে 50, দেবে, 50 থেকে তারা এখন $90 নেবে বলছে, বাজার দাম প্রাইম একদমই রেটে তাই। দেবে, হ্যাঁ। প্রাইম রেটে দেবে। এই যে ক্ষতিটা হলো, এ তো ভীষণ বিশাল পরিমাণ ক্ষতি, এবং রাশিয়া জানে ভারতের আর কোনো যাবার জায়গা নেই। ভারত তার যাকে যা বলা হবে ভারতকে তাই করব। একটা সময় ছিল ভারত ইকুয়ালি, যেটা আমরা বলি বারবার, যে কোনো বৃহৎ পাওয়ারকে বলেছিল আমরা তোমাদের কারোর সঙ্গে নেই, আমরা মাঝামাঝি দাঁড়িয়ে আছি, আমার দেশের স্বার্থে যাকে প্রয়োজন আমি তাকে ইউজ করব, আমি তার সঙ্গে সমঝোতা করব, তার সঙ্গে শান্তি করব, তার সঙ্গে ব্যবস্থারও তার সঙ্গে সম্পর্ক রাখবো। এ সবাই, ইন্দিরা গান্ধী বলেছে, তার আগে জওয়াহরলাল বলেছে। আর এখন আমরা কি করে ফেললাম, এখন তো ঠিক উল্টোটা করে ফেলতাম। এমন তো নয় যে মনমোহন সিং আমরা, এর সময় তাই হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সময় হ্যাঁ তাই হয়েছে।
হ্যাঁ, মনমোহন সিং তাই হয়েছে। সরাসরি আমেরিকায় দাঁড়িয়ে ইরাক যুদ্ধের নিন্দে করেছিল ইরাক আমেরিকার যুদ্ধের ভূমিকার। বিরোধিতা হ্যাঁ, করেছেন, সরাসরি করেছেন। আমরা কিছুই করতে পারলাম না, কোনো কোনো একটা ব্যাপারেও কথা বলতে পারি না। এইটা এইটা আলটিমেটলি ভারতের পক্ষে, এই তুমি যেটা অর্থনীতির ক্ষেত্রে বললে, এইটাও তো আমাদের মাথায় এসে বসবে। এখন হয়তো দেখো, এখন ইলেকশন আছে, বেশ কয়েকটা রাজ্যে আছে, এবং সেখানে বিজেপির যেখানে আছে সেখানে জয়ের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে ভুল কিছু নেই, আছে। এমনকি আসামে দেখতে পাচ্ছি, যা অপিনিয়ন পোলে দেখতে পাচ্ছি তারা জিতবে। এমনকি তামিলনাড়ুতেও দেখছি তারা ভালো জায়গায় আছে, খানিকটা ভালো জায়গা আছে। কেরলাতে অবশ্য নেই, এটা ঠিকই, কেরলাতে কি হবে জানা নেই, সেটা ঠিক আছে। মোটামুটি কিন্তু পাঁচটা রাজ্যে প্রায় আছে এখন, সম্ভবত পাঁচটা, হ্যাঁ পাঁচটা পাঁচটাই রাজ্যে, আছে, চারটে গোয়াতে আছে। রাজ্যে, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, হ্যাঁ, একটা কেন্দ্র শাসিত গোয়াতে আছে। পন্ডিচেরি। এখন কিছুতেই তেলের দামটা তারা বাড়াবে না, এটা ঠিকই, আমরা ধরে নিচ্ছি। কিন্তু এইটা হয়ে গেলে, মানে এই আপনি বলছেন নির্বাচন মে হয়ে মাসের গেলে, পর থেকে এর এফেক্ট পাবো আমরা। হ্যাঁ, মে মাসের পর থেকে তার এফেক্টটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে কি কোথায় আছি আমরা। আমরা এখনো কিন্তু জানি না কোথায় আছি, উই ডু নট নো, এটা ঠিকই। যদি মে মাসের পরে আমাদের যদি ধাক্কা আসে, তাহলে বুঝতে হবে ভারতের অর্থনীতিটা খুবই ধাক্কা খেয়েছে, এটা বুঝতে পারবো। এখনো পর্যন্ত ক্লিয়ার পিকচার আমাদের কাছে কিন্তু নেই, এইটা। সুব্রত। প্রথম তো একদম সময় শেষ হওয়ার আগে আমরা একটা ছোট্ট করে একটু হুম জেনে নিই। সেটা হচ্ছে হুম যে আমরা আমাদের চারপাশে এখন অনেকগুলো যুদ্ধ চলছে। হুম আগে আমাদের হুম থেকে কিছুটা দূরে হুম ইউরোপে রাশিয়া হুম ইউক্রেনের যুদ্ধ চলছিল। হুম এখন হুম একটু কাছে চলে এলো ইরানের হুম যুদ্ধ। আরো হুম কাছে চলে এসেছে পাকিস্তান আফগানিস্তানে একটা বেশ লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বেশ হুম ভালোই এখানে লড়াই চলছে। হুম এবং হুম তার মধ্যে আবার একটা নতুন খবর আহ, কয়েক ঘন্টাই আগে এসছে, সেটা হচ্ছে যে উত্তর কোরিয়া তারা জাপানের দিকে 10টা মিসাইল ছুড়ে দিয়েছে। তার মানে এখন হুম অনেকগুলো ফ্রন্টে ভারতের হুম চারপাশে নানা রকম ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে গেল। তো গোটা হুম বিশ্বে যদি এরকম অবস্থা হয়, তাহলে হুম আগামী দিনে হুম কি আমরা একটা খুব বড় একটা খারাপ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি? আমি বলবো না তৃতীয় হ্যাঁ, এটা বিশ্বযুদ্ধ, কিন্তু আহ, তুমি যেটা বলেছো একদম ঠিক। শুধু তাই নয়, জেফ্রি স্যাক্সও মানে সেটা আশঙ্কার কথা বলছেন, যে এমন অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে, এই করতে করতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলে কিছু আশ্চর্য থাকবে না, মানে খুবই শঙ্কার বিষয়, যদিও এখনো সবাই বলছে না। কারণ আবার বললাম যে এখন মাল্টিপোলার একটা মানে ওয়ার্ল্ড, মাল্টিপোলার ওয়ার্ল্ড, সেই জন্য কেউই চাইবে না আরেকজনের যুদ্ধের মধ্যে সরাসরি নাক গলাতে। এই আমেরিকাই গলানো, আমেরিকাই ইসরায়েলের সঙ্গে থেকে গলালো, মাথা গলালো, এইটা করিয়েই কেলেঙ্কারিটা হয়েছে। অন্যরা করলে নিজেরা বুঝে নিত নিজেদের দেশে। এই যে এবারে যদি নাক গলাতে শুরু করে, তাহলে রাশিয়া বলবে তুমি ইউক্রেনের সঙ্গে জড়িয়েছো, এবার আমিও তাহলে ইরানের সঙ্গে কেন জড়াবো না, আমিও জড়াতে পারি, তুমি তো ইউক্রেনের ব্যাপারে জড়িয়েছো আমার বিরুদ্ধে, আর এখানেও জড়াচ্ছ, তাহলে আমিও জড়াবো। চায়নাও বলতে পারে। তখন একটা মানে বিরাট একটা সমস্যার সৃষ্টি হবে এই নিয়ে, এবং সমস্যা না, এই সারা পৃথিবী জুড়ে একটা চূড়ান্ত একটা অনিশ্চয়তা, ভয়াবহতা, কি আর বলবো, সবকিছু তৈরি হতে পারে। সেইটা আমরা চাইবো না অবশ্যই, কারণ কালকের দিনে তখন আমরা চায় না তাইওয়ানে আবার আক্রমণ করতে পারে, তাইওয়ানকে নিয়ে নেবার আহ, তার প্রয়াস শুরু হতে পারে। এবং তখনও কিন্তু আমেরিকার কিচ্ছু বলার থাকবে না, মুখে যতই সে বড় বড় কথা বলুক, চায়না এখনো পর্যন্ত এই ব্যাপারে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এটা আছে, এটুকু দেখতে পাচ্ছি, সুব্রত। কিন্তু তবে আফগানিস্তান আগামী তো, দিনে আফগানিস্তান আবার বড় হুমকি দিয়ে দিয়েছে পাকিস্তানকে এর মধ্যে। পাল্টা পাকিস্তান হুমকি দিয়েছে, হ্যাঁ। পাকিস্তানকে তারা হুম পাল্টা হুমকি দিয়েছে। অতএব সব মিলে হুম গোটা বিশ্বের অবস্থায় চারিদিক থেকে এখন বেশ উত্তপ্ত। খুবই, আমরা হ্যাঁ। অবশ্যই চাইবো যে এরকম অবস্থা যেন না হয়, যে আমরা না হয়, এরকম একটা হ্যাঁ, হ্যাঁ। জ্বলন্ত বিশ্বকে আমরা দেখতে পাবো। আমরা চাইবো যে সমস্ত জায়গায় শান্তি বিরাজ করুক এবং যুদ্ধ থেকে মানুষ পেরিয়ে আসুন। গৌতম দা, হুম খুব সুন্দর আজকের এই আলোচনা আপনি করলেন, অপূর্ব সমস্ত তথ্য এবং তার বিশ্লেষণ। আমার মনে হয় যারা আপনারা দেখলেন তাদের অবশ্যই ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন এবং যে সমস্ত কথা এলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করলে আমরা এরকম কাজ করতে আরো বেশি উৎসাহ পাবো। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। যারা আপনারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।